ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইশিতা। এই মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ পরিস্থিতিও ভালো। রবিবার এমনটি জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। বলেন, এখন চাল ও গমের সরকারি মজুদ ১৯ লাখ টন, এটা নিরাপদ পর্যায়ে আছে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেছেন, সারের সরবরাহ স্বাভাবিক থাকবে, কৃষকদের সারের কোনো সংকট হবে না। বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা কবলিত। এমন অবস্থায় দেশের খাদ্যশস্য পরিস্থিতি কেমন হবে, এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়ে খাদ্যশস্য পরিস্থিতি। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এবং কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায়। শুরুতেই আনোয়ার ফারুক, আপনার কাছে আসতে চাই যে গত রবিবার খাদ্য সচিব জানিয়েছেন যে এই মৌসুমে প্রায় ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে এবং সাম্প্রতিক সময়ে আমরা জানি যে দেশের প্রায় ১১টি জেলা ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য মজুদ যা হয়েছে তা পর্যাপ্ত কিনা আপনার কাছে জানতে চাইব, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আমাদের খাদ্য পরিস্থিতি আমি মনে করি অত্যন্ত সন্তোষজনক। সন্তোষজনক এই কারণে যে ১১টি জেলায় বন্যা হয়েছে, সেখানে যে ফসল হানি হয়েছে, মাঠে কিন্তু স্ট্যান্ডিং কোনো ক্রপ ছিল না যেটাতে আমি ফসল পেতাম, এক্সেপ্ট আউশের কিছু ক্ষতি হয়েছে, হয়তো ১ থেকে ২ লক্ষ টন আউশ আমার মিস গেছে। আর আমনটা তো আমি ট্রান্সপ্লান্টেশন স্টেজে ছিলাম, আর ফল আসবে নভেম্বরে, সুতরাং এখনো সময় আছে। আগামী ১৫-২০ দিন আমি আমনকে আবার চাষ করতে পারবো, সুতরাং ফসল আসবে। সেই দিকে আমাদের যদি প্রধান খাদ্য দেখি, আমি চালের কোনো সংকট হওয়ার কোনো সুযোগ নেই আপাতত। আর যদি ফার্দার কোনো অন্য এলাকায় বন্যা না হয়, যেটা ক্ষতি হয়েছে আউশের সামান্য ক্ষতি হয়েছে, এই এলাকাতে খুবই কম, সুতরাং এটাতে আমার খুব একটা প্রভাব পড়বে না। কারণ আমার যে পরিমাণ স্টক আছে, সরকারের স্টক ছাড়াও আমার প্রাইভেট সেক্টরে যে স্টক আছে, কৃষকের কাছে যে স্টক আছে, এনাফ আগামী নেক্সট আমন আসা পর্যন্ত। এইটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এখানে যে ফসলটার ক্ষতি হয়েছে, যে শাকসবজি যেমন ছিল, স্ট্যান্ডিং ক্রপ ছিল শাকসবজির, সেই শাকসবজির ক্রপের ক্ষেত্রে আমার একটু ক্ষতি হয়েছে। সেখানে হয়তো আমার শাকসবজি কমে যাবে, বাট সেটা তো বন্যা হবেই বাংলাদেশে, এটা তো আমাকে মেনে নিতেই হবে। সুতরাং সবজির যে ডেফিসিট, এটা হয়তো ওখান থেকে হবে না, কাভার করা লাগবে। আবার সুবিধা হলো যে বন্যার পানি নেমে গেলে আগাম সবজি করা যাবে। বাংলাদেশের কৃষকরা অনেক স্মার্ট আছেন, অ্যাক্টিভ আছেন, তারা খুব দ্রুতই আরেকটা নতুন ফসলে চলে যাবেন, শাকসবজি করে তারা আবার এটাকে রিকভারি করতে পারবেন। থার্ড যে ইস্যুটা হলো যে আপনার ক্ষতি যেটা হবে, আমার যে প্রোটিনের ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন পোল্ট্রি সেক্টরে একটা ব্যাপক ক্ষতি হয়েছে, সুতরাং সেটাকে রিকভারি করার জন্য যদি আমি পোল্ট্রি ফার্ম গুলো, খামারি গুলো যারা ছিলেন প্রান্তিক খামারি, তাদেরকে যদি খুব দ্রুতই আমি আবার চাষে না নিয়ে আসতে পারি, আবার খামারগুলো চালু করতে না পারি, তাহলে একটা প্রোটিনের ডেফিসিট হওয়ার সুযোগ থাকে এবং ডিমের জন্য ডেফিসিট হতে পারে, এবং সেইখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। সুতরাং খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে চিহ্নিত করে, আইডেন্টিফাই করে, তাদেরকে আবার চালু করার জন্য সাপোর্ট দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভ স্টকের ক্ষেত্রে একই অবস্থা, অনেক ক্ষতি হয়েছে, তাদেরকে আবার পুনরায় খাবারগুলো চালু করার জন্য সাপোর্ট দিতে হবে। আর ফিশারির ক্ষেত্রে যেটা ক্ষতি হয়েছে, যে খামারিদের ক্ষতি হয়েছে, বাট অন্যের জন্য মঙ্গল হয়েছে, মাছ চলে গেছে, ভেসে গেছে, নদীতে চলে গেছে, কিন্তু যে খামারিদেরকে আপনি আবার চালু করার জন্য আবার সাপোর্ট দিতে হবে। কারণ এখানে যারা এতদিন ধরে মাছগুলো চাষ করেছেন, কোটি কোটি টাকার মাছ চাষ করেছেন, তারা একটা ব্যাপক ক্ষতি হয়েছে, তারা খুব দ্রুত তাদেরকে আবার খামারে ফিরে যাওয়ার জন্য সাপোর্টটা দিতে। জি আনোয়ার ফারুক, আপনার কাছে এই জায়গায় একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সরকারি তরফ থেকে কি ধরনের সাপোর্ট আসলে দেয়া যেতে পারে? প্রথম হইলো যে যাদের ইন্টারেস্ট ঋণ নিয়েছেন, তাদের সুদ মকুফ তো নর্মালি করে সবসময়, বাট আমি মনে করি এই সুদ মকুফটাই এনাফ না। বিশেষ করে প্রান্তিক খামারি যারা যারা ধরেন মহিলারা যারা খামার করেছেন বা মুরগির খামার করেছেন, তারা তো ব্যাংকেও অ্যাক্সেস পান না, ঋণ নিতে পারেন না, তারা ফর্মাল সেক্টর থেকে, তাদের অনেক ঋণ আছে, কেউ হয়তো কন্ট্রাক্ট ফার্মিং করেন। সুতরাং তাদের ক্ষেত্রে সরাসরি প্রণোদনা দিতে হবে, ঋণের সুদ মকুফ না, প্রয়োজনে আসল মকুফ করতে হবে। আপনি বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার ঋণ মকুফ করছেন, এখানে ১-২ হাজার কোটি টাকার প্রিন্সিপাল সহ মকুফ করা আমি মনে করি না এগ্রিকালচারের জন্য খুব একটা ক্ষতিকর হবে অর্থনীতিতে। রাদার আপনি এই মকুফটা করে তাদেরকে আবার পুনরায় প্রণোদনা দিয়ে চাষে উদ্বুদ্ধ করলে দেশের যে মঙ্গল হবে, সেটা না হাজার লক্ষ কোটি টাকার বেনিফিট হবে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু ফসল হানি না, বন্যায় কিন্তু আপনার ঘর বাড়ি অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে। আমি মুরগির খামার করলে আমার নেক্সট প্রোডাক্ট আছে 40 থেকে 50 দিন লাগবে, এই 40 থেকে 50 দিন আমি যাতে সার্ভাইভ করতে পারি, ফ্যামিলিকে খাওয়া পড়া দিতে পারি, সেজন্য সাবসিস্টেন্স অ্যালাউন্সও বরাদ্দ দিতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমার কৃষকের নেক্সট ফসল আসতে আমন মৌসুম 3 মাস, তাহলে সে কিভাবে চলবে? তাদেরকে একটা সাপোর্ট দিয়ে তাকে আগামী 3 মাস তাকে
এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কে তাকে ফুড সাপোর্ট দিতে হবে যাতে করে সে সার্ভাইভ করে থাকতে পারে, তাহলেই কিন্তু কৃষি ঘুরে দাঁড়াবে। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ফারুক। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসতে চাই, এই যে বন্যা পরিস্থিতির কারণে খাদ্য উৎপাদনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই অবস্থা কাটিয়ে উঠতে আমাদের করণীয় কি, এবং পরিবর্তিত এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কেমন প্রণোদনা দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, বন্যা হয়েছে দেশের প্রায় 20 ভাগ অঞ্চল। সারা দেশে বন্যার তেমন প্রভাব নাই। তো যে এলাকায় বন্যা হয়েছে সেখানেও আংশিকভাবে ফসলের হানি হয়েছে, আর আউশের যে ফসল হানি খুবই আংশিক। এটা প্রায় ধান কাটার শেষ প্রান্তে গিয়ে বন্যাটা হয়েছে আউশ। আর আমনের অবস্থা যে উত্তরাঞ্চলে দেশের পূর্বাঞ্চলে একটু লেট আমনটা গুজে দেওয়া হয়, এবং সেটা প্রায় 60 ভাগ কিংবা 50 ভাগ সর্বোচ্চ সেটা মেইনল্যান্ডে চারা গুজে দেওয়া হয়েছিল, বাকিটা চারা গুজে দেওয়ার পথে ছিল। তো কাজে যেটা চারা গুজে দেওয়া হয়েছে সেটাও খুব তাড়াতাড়ি পানি সরে গেছে, উইদিন এ উইক পানিটা সরে গেছে। এমন অবস্থায় সব ধান যেটা লাগানো হয়েছিল সেটা যে সবই নষ্ট হয়ে যাবে এমন না, কিছু হয়তো নষ্ট হবে। আর নতুন যেগুলোতে চারা গুজে দেয়া হবে সেটা এখন দেয়া যাবে, এবং এটা ভাদ্র মাসের প্রায় অর্ধেক নাগাদ এটা বা শেষ প্রান্ত পর্যন্ত এটা গুজে দেওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে ধানের উৎপাদনের ক্ষেত্রে যে খুব বেশি বড় প্রভাব, নেতিবাচক প্রভাব পড়বে তা না। আরেকটি জিনিস হলো যে আমাদের খাদ্যের অবস্থাটা, বর্তমান অবস্থাটা কি, সেটা হলো যে 20.25 লাখ টন খাদ্যশস্য আমাদের সরকারি গুদামে আছে, আর এর মধ্যে চাল এবং ধান মিলে প্রায় 16 লাখ টন আছে। তো এটা খুব বড় ধরনের একটা মজুদ সরকারি পর্যায়ে। আর এবার প্রকিউরমেন্টটা খুবই ভালো হয়েছে। তার কারণটা কি? তার কারণ হলো যে আমাদের যে বড় ফসল, সেই বড় ফসলটা খুব ভালো হয়েছে। এর আগে আমন ফসলটাও ভালো হয়েছিল, পরপর দুটো ফসল যেহেতু ভালো হয়েছে, সুতরাং কৃষকের ঘরে খোরাক আছে, এদের ধানের চালের কোনো খুব ইমিডিয়েট কোনো অভাব হবে এমন না। চাতালের মালিক ব্যবসায়ী যারা আছে তারাও ধান কিনে রেখেছে, এবং তাদের হাতেও ধান আছে যেটা থেকে চাল করা যেতে পারে, আর সরকারি গোদামে তো অনেক ভালো একটা মজুদ আছে। এমন পরিস্থিতিতে আমাদের অদূর ভবিষ্যতে যে খাদ্য নিরাপত্তাহীনতা এই ধরনের কোনো সম্ভাবনা নেই। আরেকটি বিষয় হলো যে ধানের চালের দাম কিছুটা 3-4 টাকা চালের দাম বেড়েছে। এটা শুধু বন্যার কারণে বন্যাগ্রস্ত এলাকায় কিছু ক্ষতিও হয়েছে, চালের কিছু ক্ষতি হয়েছে, ধানের কিছু ক্ষতি হয়েছে। তাছাড়া এখানে ব্যবসায়ীদের সিন্ডিকেট, এরাও বেশ কার্যকর। এমন পরিস্থিতিতে হয়তো কিছুটা দাম বেড়েছে, কিন্তু এটা খুব সাময়িক আমি মনে করি। যদি যেহেতু আমাদের মজুদ সরকারি পর্যায়ে প্রচুর মজুদ আছে, সেখান থেকে যখন ওপেন মার্কেট সেল দেয়া হবে তখন এই মূল্য বৃদ্ধিটা তেমন আর থাকবে না। কাজে সার্বিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি, বন্যায় ক্ষতি হয়েছে, বন্যায় বাড়িঘর থেকে শুরু করে সবকিছুরই ক্ষতি হয়েছে, এবং বন্যা যখন হয় তখন কৃষকের সার্বিক একটা ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। কিন্তু যেহেতু বন্যাটা, এটা নির্ভর করে যে বন্যার স্থায়িত্বটা কত বেশি। আমার যে ধারণা এবং আমি যতটা অবজার্ভ করি সেটা হলো যে বন্যার পানিটা অধিকাংশ বন্যা দুর্গত এলাকা থেকে খুব দ্রুত সরে গেছে, এবং নতুন করে কৃষির পুনর্বাসন শুরু হয়ে গেছে। কাজে এমন একটা পরিস্থিতিতে আমাদের সামনে দিনগুলোতে যে খুব খাদ্য সংকটের কোনোই সম্ভাবনা আমি দেখি না। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে আমাদের এই যে পুনর্বাসন, কৃষি পুনর্বাসন, সেখানে আমরা কি ধরনের সহায়তা কথা চিন্তা করতে পারি, কৃষকদের কি ধরনের সহায়তা দিলে এই সময়ে তারা খুব উপকৃত হবে। জি, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমরা কৃষকদের এই প্রণোদনা নিয়ে আমরা শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার।
বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় খাদ্যশস্য পরিস্থিতি। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এবং কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায়। জাহাঙ্গীর আলম, আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম যে কৃষকের প্রণোদনা নিয়ে আপনি কথা বলছিলেন, এবং সেই সাথে আপনাকে আরও একটা প্রশ্ন করতে চাই যে দেশে সারের মোট চাহিদার একটা বেশিরভাগই পূরণ হয় আমদানির মাধ্যমে, কিন্তু এই যে ডলার সংকট এবং হচ্ছে যে দেশে যেই 5টি ইউরিয়া সারের কারখানা আছে তার মধ্যে কিন্তু 3টি পুরোপুরি বন্ধ গ্যাস সংকটের কারণে। এই অবস্থা আসলে খাদ্য উৎপাদনে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের এখন সামনে ট্রাস্ট যেটা, সেটা কি? বন্যার পরপরই আমার যে সমস্যা সেটা হলো যে আমার ট্রান্সপ্লান্টেড আমন যেটা বাকি আছে সেটা শেষ করতে হবে, এবং আগামী ভাদ্র মাসের মধ্যে এই ট্রান্সপ্লান্টেড আমন, যেটা আমরা বলছি যে নাবি জাতের ধান, এবং তার মধ্যে বৃধান 22, 23 এবং 46, এইগুলো সাধারণত কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে, এইগুলো বুঝে দিতে হবে। আরেকটি জিনিস হলো যে আমাদের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে, এবং সেইটা আমাদের যেই রবি মৌসুম সেটাকে এগিয়ে নিয়ে এসে শাকসবজির চাষটা আমাদের দ্রুত শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কৃষক তো এখন নিঃস্ব, টাকা পয়সার অভাব। কাজে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হবে, অনেকে সুদমুক্ত ঋণের কথা বলছেন, সেটাও করা হবে। কিন্তু সবচেয়ে বড় দরকার হল যে তাদের কাছে তো ক্যাশ নাই, ক্যাশ নিডস, কৃষকের ক্যাশ নিডস এইটা পুরা করতে হবে, এবং তার জন্য নগদ সহায়তাটা কিভাবে আমরা দিতে পারি। এখন যারা ব্যক্তি পর্যায়ে যারা বিভিন্ন ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু নগদ সহায়তার কথা সবসময় মনে রাখে না। কাজে সরকারকে উচিত হবে যে নগদ সহায়তা দিয়ে তাদের রিবিল্ড করা এবং তাদেরকে কৃষি কাজে আত্মনিয়োগ করতে সহায়তা করা। আরেকটি কথা আপনি বলেছেন, সেটা হলো যে ফার্টিলাইজার। দেখেন, আমাদের বর্তমানে যে ফার্টিলাইজার জমা আছে সেটা দিয়ে আমাদের আমনের যে বাকি কাজ আছে সেটা করা, এবং টপ ড্রেসিং করা, এটা করতেই এই ফার্টিলাইজারটা শেষ হয়ে যায়। তারপরে আরো হয়তো টপ ড্রেসিং এর জন্য কিছু সমস্যা হতে পারে, এবং পরে যে আমরা বললাম যে রবি শস্য এটা চাষাবাদ করতে হবে, এবং তারপর পরই আসতেছে হলো আপনার বোরো ধান, যেটা আমাদের মেজর উৎপাদনের একটা ধানের চালের ফসল। কাজে এইগুলো করতে হবে, এবং এখানে আমাদের প্রচুর ফার্টিলাইজারের দরকার। আমার ধারণা হলো যে প্রায় 40 থেকে 45 লাখ টন ফার্টিলাইজার আমাদের দরকার হবে রবি শস্য এবং বোরো ধানের জন্য। জি, জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি একটু আনোয়ার ফারুক আপনার কাছেও জানতে চাই যে কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে দেশে সারের কোনো সংকট নেই, কিন্তু আমরা জানি যে ডলার সংকট, সার আমদানি নিয়ে, এবং হচ্ছে যে 5টি ইউরিয়া সার কারখানার মধ্যে বন্ধ রয়েছে 3টি। এই সব মিলে পরিস্থিতিটি আপনি যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। পরিস্থিতিটা আমি মনে করি যে সরকার এখন আমন পর্যন্ত হয়তো চলে যাবে, অক্টোবর পর্যন্ত হয়তো আমি চলতে পারবো, কিন্তু নভেম্বর থেকে আমার কোনো ফার্টিলাইজার নাই। আমার প্রায় 55 লক্ষ টন ফার্টিলাইজার প্রয়োজন হবে। তার মধ্যে ধরেন 25 লক্ষ টন ইউরিয়া, আর বাকিটা এমওপি, ডিএসপি এবং ডিএপি সার লাগে। এবং আপনি যেটা বলেছেন, অবশ্য প্রায় 25 লক্ষ টন ইউরিয়া 16 লক্ষ টন আমদানি করতে হয়, কিন্তু আপনাদের বিসিআইসি আমদানি করতে পারছে না, ডলার ক্রাইসিস, এবং তাদের টাকা নেই। বিএডিসি এর কাছে 13,000 কোটি টাকা দেনা আছে, টাকা দিতে পারছে না, ডলার নেই, ফার্টিলাইজার আমদানি করতে পারছে না। এবং অগাস্ট পর্যন্ত একটা এলসি হয় না। যদি এলসি গুলো না হয় তাহলে আমার তো অক্টোবরের মধ্যে ফার্টিলাইজার আসবে না। উপদেষ্টা যথার্থই বলেছেন, কিন্তু বললে তো হবে না, সেটা ইমপ্লিমেন্ট করে আনতে হবে। রাশিয়া বলেছে আমাকে 30,000 টন এমওপি দেবে, কিন্তু সেটা তো আনার ব্যবস্থা করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার রবি মৌসুমটা হলো বাংলাদেশের কৃষির জন্য সবচেয়ে বড় মৌসুম। আলু, গম, ভুট্টা, শাকসবজি, এবং পরে রবিতে ধান হবে। ধানেরটা একটু সময় আছে, কিন্তু আপনার নভেম্বর মাসের 1 তারিখ থেকে আলুর জন্য, বা আগাম যারা আলু করবে, সবজি করবে, অক্টোবর শেষ থেকে তারা মাঠে যাবে। কিন্তু কোনো কৃষক তার হাতে সব ফার্টিলাইজার অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত মাঠে নামবে না, এবং ফার্টিলাইজার, সিড, আলুর বীজ অ্যাভেলেবেল না হলে সে মাঠে নামবে না। তাহলে কিন্তু আমার আলু ফসল বলেন, ভুট্টা বলেন, সব জায়গায় একটা ব্যাহত হবে। আমার ব্যবসায়ীরা বীজ আমদানি করতে পারছে না ডলার ক্রাইসিসে, ফার্টিলাইজারের এখনো একটা এলসি হয়নি। আমি মনে করি যে সরকারকে যেটা করতে হবে, বিশেষ ব্যবস্থাপনায়
অক্টোবরের মধ্যে ফার্টিলাইজার গুলো অ্যাভেলেবল করতে হবে, যাতে নভেম্বর ডিসেম্বর চলে। কারণ আমার রবি মৌসুমেই টোটাল ফার্টিলাইজারের 60% রিকোয়ারমেন্টস, সেটা হলো আমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এর মধ্যে যদি আমি স্টেপ বাই স্টেপ ফার্টিলাইজার গুলো আমদানি করি, যে অক্টোবর নভেম্বরের জন্য কি পরিমাণ, নভেম্বর ডিসেম্বরটা মানে করতে হবে, কিন্তু আমি তো এখনো একটা এলসিও খুলতে পারলাম না। তাহলে আমি কেমন করে expect করবো যে আমার কৃষক নভেম্বর মাসে সার পাবে? সেই ব্যবস্থাটাই আমরা দেখতে চাই, সেই ব্যবস্থাটাই করতে হবে। আনোয়ার ফারুক এবং জাহাঙ্গীর আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে টালিখাতার সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।